হ্যালো ক্লাস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। আজ আমি তোমাদেরকে শেখাবো গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ স্কেলস, অর্থাৎ কিভাবে স্কেল আঁকতে হয়। তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমাদের একটু ছোট্ট করে দেখে নেওয়া দরকার যে স্কেল কাকে বলে, স্কেল কত প্রকারের হয়, স্কেলের প্রয়োজনীয়তাটাই বা কি। তাই আমরা শুরু করছি স্কেল কাকে বলে সেখান থেকে। স্কেলকে বলা হয় রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের দুটি স্থান, দুটি পয়েন্টকে আমি যদি এ এবং বি দিয়ে লোকেট করি, তাহলে তাদের মধ্যে যে প্রকৃত দূরত্ব এবং সেই একই দূরত্ব মানচিত্রে কাগজের উপরে যে দূরত্ব দিয়ে দেখানো হয়েছে তাদের মধ্যে যদি আমি একটা রেশিও করি বা অনুপাত করি, তাহলে যে ফলটা পাবো সেটাই হবে ওই পার্টিকুলার যে ম্যাপটা তার স্কেল। আমাদেরকে মনে রাখতে হবে যে একটি ম্যাপ থেকে অন্য ম্যাপে, একটি মানচিত্র থেকে অন্য মানচিত্রে কিন্তু স্কেলটা বারবার পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক সেইভাবে এখানে একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি আমি যে যদি এই এ এবং বি এর মধ্যে প্রকৃত দূরত্ব অর্থাৎ গ্রাউন্ড ডিস্টেন্স যেটাকে আমরা বলছি সেটা যদি হয় 2 কিলোমিটার এবং সেটা ম্যাপে যদি 2 সেন্টিমিটার দিয়ে দেখানো হয়ে থাকে, তাহলে আমরা স্কেলটা কিভাবে পাবো? না, ওই যে ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স, অর্থাৎ 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 কিলোমিটার। কিন্তু আমরা জানি যে কোনো রকমের যোগ বিয়োগ গুণ ভাগ সেটা সম একক না হলে করা যায় না, এবং বুঝতেই পারছো যে সেন্টিমিটার আর কিলোমিটারের মধ্যে তফাৎ হচ্ছে 5টা শূন্যের। ফলে কখনোই এই দুটোকে আমরা তুল্যমূল্য করে উঠতে পারবো না। তুল্যমূল্য করে উঠতে পারবো যদি আমরা এর যে কোনো একটি দিককে অপর দিকে পরিণত করতে পারি, অর্থাৎ আমি সেন্টিমিটারটাকে কিলোমিটারে নিয়ে চলে যেতে পারি অথবা কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে চলে যেতে পারি। এখন কাজের সুবিধে কোনটাতে? সেন্টিমিটারকে আমি যদি কিলোমিটারে নিয়ে যাই তাহলে অনেকগুলি দশমিকের পরে শূন্য তৈরি হবে, যেটা আমাদের ক্ষেত্রে একটা ইনকনভিনিয়েন্স তৈরি করবে। কিন্তু তার থেকে অনেক সহজ হচ্ছে বড় দিকটাকে ছোট দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ কিলোমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাওয়া। তাই আমি এটাকে 2কে গুণ করে দিচ্ছি 1-এর পিঠে 5টা শূন্য দিয়ে। এখন এটা মনে রাখার সব থেকে সহজ উপায় কি? সেন্টিমিটার থেকে মিটার কত? 100 দিয়ে গুণ করতে হয়। আর মিটার থেকে কিলোমিটার কত? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1000-এর 3টে শূন্য, 100-র 2টো শূন্য, মোট 5টা শূন্য। ঠিক সেইভাবে আমরা পেয়ে যাচ্ছি যে মোট 2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2 ইন্টু 1,0,0,0,0,0 টোটাল। এখানে আমি এই শূন্যগুলোকে বসিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? এটা আমি যদি কাটাকুটি করে দিই তাহলে দাঁড়ালো 1:1 লাখ বা 1:1,0,0,0,0। তাহলে এইভাবে আমরা একটা স্কেল পেয়ে গেলাম। পার্টিকুলারলি বলতে গেলে এটা একটা রেশিও স্কেল বা আরএফ স্কেল। আমরা তার বিষয়ে ডিটেলস একটু জানার চেষ্টা করব এখানে। তো যে কোনো ক্ষেত্রেই আমরা যখন একটা মানচিত্র আঁকি তখন এই ধরনের স্কেলটা খুব প্রয়োজনীয়। স্কেল না থাকলে সেই মানচিত্রের কোনো মানে থাকে না, সেটাকে প্রকৃত মানচিত্র বলা যায় না, সেটা একটা ড্রয়িং এ পরিণত হয় বা একটা ছবিতে পরিণত, একটা চিত্রে পরিণত হয়, মানচিত্র আর থাকে না। তাই স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা আজকে সেই স্কেল, পার্টিকুলারলি বলতে গেলে লিনিয়ার স্কেল, সেটা আঁকা আমরা শিখবো। তাহলে দেখে নিই কত ধরনের স্কেল হয়। প্রাথমিকভাবে 3 প্রকারের স্কেল আমরা পাই। প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল, সব থেকে সোজা। আমরা লিখে দিতে পারি যে ধরুন আমরা বললাম যে 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। একটা মানচিত্রের নিচে লিখে দেওয়া আছে 1 সেন্টিমিটার টু 10 কিলোমিটার, অর্থাৎ মানচিত্রের দুটি স্থানের মধ্যে যদি 1 সেন্টিমিটার দূরত্ব হয় তাহলে প্রকৃত প্রস্তাবে সেটা ভূপৃষ্ঠের উপরে 10 কিলোমিটার দূরত্বকে বোঝাবে। তাহলে সেখান থেকে আমি বুঝতে পেরে যাব যে দুটি স্থানের মধ্যে দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বাস্তবের মাটিতে এই দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 5 ইন্টু 10, তার মানে হচ্ছে 50 সেন্টিমিটার। ঠিক এইভাবে আমরা একটা যখন স্কেল সম্পর্কে আইডিয়া পাচ্ছি একটা লেখার মধ্যে থেকে, তখন তাকে বা স্টেটমেন্টের মধ্যে থেকে, তখন তাকে আমরা স্টেটমেন্ট স্কেল বলছি। এটা সব থেকে সোজা, এর জন্য কোনো খাটনি নেই, শুধু মানচিত্রের নিচে লিখে দিলেই হয়ে গেল। কিন্তু সমস্যা হচ্ছে যদি যে ভাষায় লেখা হয়েছে সেটা আমি পড়তে না জানি, তাহলে মানচিত্রের স্কেল সম্পর্কে কোনো আইডিয়া বা ধারণা আমরা করতে পারবো না।
এটা একটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে সমস্ত জায়গাতে ব্রিটিশ একক চলে, মাইল, ফুট এই সমস্ত চলে, সেই জায়গার হিসেব যদি আমি যে সমস্ত জায়গাতে সেন্টিমিটার কিলোমিটার চলে সেইখানের হিসেবে কনভার্ট করাটা একটু অসুবিধে হয়ে যায়। তাই স্টেটমেন্ট স্কেল যেমন খুব সহজসাধ্য, অন্যদিকে আবার এটাকে ব্যবহার করার কিছু সীমাবদ্ধতাও আছে। সেই জন্য আমরা সাধারণত পারতপক্ষে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে আরএফ স্কেল অথবা গ্রাফিক্যাল স্কেল, যেটা পরে দুটো বিভাগ অবভিয়াসলি, সেই দুটোর মধ্যে একটা রাখতে। ভৌগোলিকদের ক্ষেত্রে এই কথাটা আমরা অবশ্যই বলতে পারি। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেল। অলরেডি একটু আগেই আমি যে ডিডাকশনটা দেখালাম, এটা কিন্তু আরএফ এর ডিডাকশন, অর্থাৎ আমরা এইভাবে একটা স্টেটমেন্ট থেকে আরএফ তৈরি করে নিতে পারি। আরএফ অর্থাৎ রেশিও, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এরা বাম দিকটা আমার ম্যাপ ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে আর ডান দিকটা আমার গ্রাউন্ড ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে বা রিয়েলিটিকে রিপ্রেজেন্ট করে। তাই দুটি রিপ্রেজেন্টেশনের মধ্যেকার যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, সেটির দ্বারা যখন স্কেলকে বোঝানো হয় তখন তাকে আমরা বলি আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। এই স্কেলটিকে বলা হয় ইউনিভার্সাল স্কেল। অনেক সময় প্রশ্ন আসে যে হোয়াট ইজ ইউনিভার্সাল স্কেল অ্যান্ড ওয়াই ইট ইজ কল্ড ইউনিভার্সাল স্কেল। তো এটাকে ইউনিভার্সাল স্কেল বলা হয় তার একটা বড় কারণ, যেটা আমি একটু আগে দেখালাম, যে এটা একক শূন্য, এখানে কোনো বিশিষ্ট একক দেওয়া নেই। এর আগে একটু যদি লক্ষ্য করি আমি, যে সেন্টিমিটার কিলোমিটার ছিল, তারপরে দুদিকে আমি সেন্টিমিটারে পরিণত করছি, কিন্তু আলটিমেট প্রোডাক্টটাতে কোনো সেন্টিমিটার বা কিলোমিটার একক দেওয়া নেই। কেননা দুদিকেই যেহেতু আছে, তাই আমরা জানি এই লব এবং হর দুটিতে সম একক বা সম রাশি থাকলে সেগুলো কেটে চলে যায়, বাদ চলে যায়। সেই কারণে এটা ইউনিট ফ্রি। আর ইউনিট ফ্রি হওয়ার সুবিধে কি না, এটা দিয়ে মাইল, ফুট, পাউন্ডের হিসেবে আমি করতে পারি। ব্রিটিশ পদ্ধতিতেও আমি এটাকে প্রয়োগ করে নিতে পারি। আমি এটাকে দরকার পড়লে আন্তর্জাতিক পদ্ধতি, এসআই পদ্ধতি, সেন্টিমিটার কিলোমিটার, সেখানেও আমরা প্রয়োগ করে নিতে পারি। তো এই কারণেই আরএফ স্কেল যেহেতু বিশ্বের সর্বত্র যে কোনো ধরনের একক সিস্টেমেই কাজ করতে পারে, তাই এটাকে আমরা বলি এটা হচ্ছে ইউনিভার্সাল স্কেল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওই জন্য মানচিত্রে আমরা আরএফ লিখে দিলে একটা নিশ্চিন্ত যে এটা একটা প্রপার স্কেল এখানে রয়েছে। তৃতীয় যেটা জিওগ্রাফাররা খুব বেশি ব্যবহার করে এবং আমাদেরকে যেটা শিখতে হবে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এবং বস্তুত এই স্টেটমেন্ট স্কেল, আরএফ স্কেল, গ্রাফিক্যাল স্কেল এরা আলাদা কিছু না। একটি মানচিত্রে তিনটি উপস্থিত থাকতে পারে এবং আমরা দেখব যে এই গ্রাফিক্যাল স্কেল আঁকতে গেলে আমাদেরকে কিন্তু এই স্টেটমেন্ট স্কেল থেকে আরএফ স্কেল বা আরএফ স্কেল থেকে গ্রাফিক্যাল স্কেলে পরিণত করতে হয়। সেক্ষেত্রে এরা তিনজনেই কিন্তু অঙ্গাঙ্গী যুক্ত। তা গ্রাফিক্যাল স্কেল জিনিসটা কি না, যেখানে আমি গ্রাফিক্যালি বা চিত্রের মাধ্যমে একটা স্কেলকে বোঝানোর চেষ্টা করছি এবং সাধারণত কতগুলো রেখা টেনে সেই রেখাকে আবার ভাগে বিভক্ত করে, সেই ভাগকে আবার উপবিভাগে বিভক্ত করে আমরা এই ধরনের গ্রাফিক্যাল স্কেল আঁকি। তার কতগুলো নিয়ম আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। এই গ্রাফিক্যাল স্কেলকে আবার আমরা সাবডিভাইড করতে পারি, ক্লাসিফাই করতে পারি। তিনটে মূলত সাব ক্লাস এখানে দেখতে পাওয়া যায়। প্রথমটিকে বলে লিনিয়ার স্কেল বা সিম্পল লিনিয়ার স্কেল। এখন ঘটনা হচ্ছে যে গ্রাফিক্যাল স্কেলকেও ইটসেলফ লিনিয়ার স্কেল বলে ডাকা হয়, ফলে এই জিনিসটা গুলিয়ে ফেললে চলবে না। আমরা গ্রাফিক্যাল স্কেলকেও লিনিয়ার স্কেল বলেই ডাকি। এখন সেই যে লিনিয়ার স্কেল, তার মধ্যে একটি উপবিভাগ হচ্ছে সিম্পল লিনিয়ার, যেখানে এইরকম একটি রেখার সাহায্যে আমরা সাধারণত বিভাজন করে করে এই স্কেলটাকে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে 0 থেকে 4, 4 থেকে 8, অর্থাৎ আমি বুঝতে পারছি এই যে দূরত্বটা এটি 4 বোঝাচ্ছে। 4 কি বোঝাচ্ছে তার জন্য আমি এখানে একটা একক লিখেছি মাইল। যেমন এখানে 0 থেকে 5 এই দূরত্বটা একটি রেখার সাহায্যে আমি বুঝিয়ে দিয়েছি কিলোমিটার বোঝাচ্ছে। তাহলে আমি নিশ্চিন্ত হলাম যে মাপ করে নিলাম এতটা দূরত্ব আমার ম্যাপে 5 কিলোমিটার বোঝাচ্ছে। ঠিক একইভাবে এখানে সাবডিভিশন করে আরো ছোট ছোট করে আরো ছোট দূরত্বগুলোকে 1, 2, 3, 4 করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে আমরা বলি সিম্পল লিনিয়ার। আবার আমরা আরো একটু জটিল উপস্থাপনাকে দেখার জন্য আমরা ডায়াগোনাল স্কেল বা ভার্নিয়ার স্কেলেরও ব্যবহার করি। সেগুলোকেও কিন্তু প্রকারান্তরে বলা হয় লিনিয়ার ডায়াগোনাল, লিনিয়ার ভার্নিয়ার। অর্থাৎ প্রত্যেকেই লিনিয়ার বা গ্রাফিক্যাল স্কেল,
তার মধ্যে এই যেটি আমি চোখের সামনে দেখছি এই মুহূর্তে সেটি হচ্ছে লিনিয়ার, সিম্পল লিনিয়ার বা বার স্কেল, এই নামে এদেরকে ডাকা হয়। আজকে আমরা মূলত লিনিয়ার স্কেলের মধ্যেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। পরে আমরা এক এক করে ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেল, তাদের বৈশিষ্ট্য, তাদের অঙ্কন পদ্ধতি, এইগুলো সম্পর্কে জানবো। তাহলে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দেখেছি, স্টেটমেন্ট স্কেল দেখে নিয়েছি, কাকে বলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন সেটা জেনে নিয়েছি, এবং আমাদের এক্ষেত্রে কতগুলো পয়েন্ট একটু মনে রাখতে হবে, কারণ আমাদের যখন অঙ্কগুলো করতে দেওয়া হবে, কনস্ট্রাকশনগুলো করতে দেওয়া হবে, তখন বারবার এই সম্পর্কগুলো আমাদের কাজে লাগবে। অর্থাৎ এগুলো আমরা ছোটবেলায় শিখে এসেছি ম্যাথস ক্লাসে, যে 100 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, just like 10 lakh centimeter is equal to 1 kilometer, 1000 meter is equal to 1 kilometer, and 63360 inches is equal to 1 mile, 5250 feet is equal to 1 mile। এইগুলো হচ্ছে সমস্ত পারস্পরিক কনভার্সনের সম্পর্ক, যেটা আমাদেরকে স্টেটমেন্ট স্কেল থেকে বা আরএফ স্কেল থেকে গ্রাফিক্যাল স্কেলে কনভার্ট করতে সাহায্য করবে। এখানে কয়েকটা ইলাস্ট্রেশন আমি রেখেছি যাতে বুঝতে সুবিধে হয় স্টুডেন্টদের। যেমন আমি একটা ওয়ার্ড বা স্টেটমেন্ট স্কেলকে আমি আরএফ এ পরিণত করছি। সেখানে বলে দেওয়া হয়েছে স্টেটমেন্টটা 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, মানচিত্রের 1 সেন্টিমিটার, ভূপৃষ্ঠে 1 কিলোমিটার দূরত্বকে বোঝাবে। কিভাবে করব না, আমি সিম্পলি দুপাশে রেখে দিচ্ছি 1 সেন্টিমিটার আর একদিকে, আর ডান পাশে রাখছি 1 কিলোমিটার। কিলোমিটারকে আমি সেন্টিমিটারে পরিণত করছি। আমরা জানি যে 1 সেন্টিমিটার 1 কিলোমিটার সমান হচ্ছে 10 লাখ সেন্টিমিটার। তাহলে সিম্পলি আমি 10 লাখ সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। তার মানে আরএফ কি দাঁড়ালো 1:10 লাখ, এটা দাঁড়িয়ে গেল আরএফ। খুব সহজ বিষয়। একইভাবে আমরা এখানে 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 4 মাইল, এটা একটা আমার স্টেটমেন্ট স্কেল আছে বা ওয়ার্ড স্কেল আছে। তার থেকে আমি এটাকে কনভার্ট করছি কিসে না আরএফ এ। তা একটা দিকে 1 ইঞ্চ রয়ে গেল লেফট সাইডে, অর্থাৎ ম্যাপ ডিস্টেন্সের দিকে 1 ইঞ্চ রয়ে গেল, আর গ্রাউন্ড ডিস্টেন্সের দিকে আছে 4 মাইল। 4 মাইলটা ছেড়ে দিলে তো হবে না, তাকে ইঞ্চে নিয়ে আসতে হবে এবং একটা ইউনিটে নিয়ে আসতে হবে। তো সেই কারণে 4 মাইল, 1 মাইল ইজ ইকুয়াল টু হাউ মেনি সেন্টিমিটার, হাউ মাচ সেন্টিমিটার, 63360। তাহলে এখানে সিম্পলি আমি কি করব, ওই 4 ইন্টু 63360 করে দিচ্ছি, করে আমি যে রেজাল্টটা পাচ্ছি আমি সেইটাকেই বসিয়ে দিচ্ছি। তাহলে আমি নতুন আরএফটা এইভাবে পেয়ে যাচ্ছি। তো উল্টো দিক থেকে আমি আরএফ থেকে ওয়ার্ড স্কেল করতে পারি কি? হ্যাঁ, সেটাও করতে পারি। ঠিক এইভাবে করতে পারি। আমার আরএফ দেওয়া আছে 1:250,000, 1:250,000। তো এই আরএফটাকে আমি যখন একটা লিনিয়ার স্কেলে, আমি একটা যখন স্টেটমেন্ট স্কেলে পরিণত করব, তখন কি করব না, আমি সিম্পলি দুদিকে সেম অ্যামাউন্ট বা সেম ইউনিট বসিয়ে দেবো। অ্যামাউন্টটা ডিফারেন্ট আছে, কিন্তু সেম ইউনিট বসিয়ে দেবো। তাহলে আমি এখানে কি করছি যে আমি দুদিকে সেম ইউনিট বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে আমি দেখতে পাচ্ছি যে এদিকেও যদি সেন্টিমিটার, এদিকেও যদি সেন্টিমিটার বসিয়ে দিই, তাহলে 1 সেন্টিমিটারটা অবিকৃত রয়ে গেল, কিন্তু গ্রাউন্ড ডিস্টেন্সের দিকটাকে আমি সেন্টিমিটারের বদলে যদি মিটার বা কিলোমিটারে কনভার্ট করে নিয়ে আসি, যদি আমি এটাকে মিটারে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে আমি ডিভাইড করব কত দিয়ে? আমি জানি সেন্টিমিটার থেকে মিটারে পরিণত করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে 100 দিয়ে ডিভাইড করলে দুটো শূন্য কেটে যাবে, তারপরেও পড়ে থাকবে 2500। তাহলে 1:2500। এখানে কিন্তু সমান এখনো হয়নি, কারণ 1টা রয়ে গেছে সেন্টিমিটারে আর 2500 রয়ে গেছে মিটারে। তারপরে আমি আবার কি করলাম, তাকে কিলোমিটারে ট্রান্সফার করলাম। তাহলে কিলোমিটারে পরিণত করতে গেলে মিটার থেকে কিলোমিটারে আরো 1000 দিয়ে ডিভাইড করতে হবে। যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে 2.5। তাহলে এইভাবে আমি পেয়ে গেলাম যে ওয়ার্ড স্কেলে যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 2.5 কিলোমিটার। এইভাবে আমরা কিন্তু আরএফ থেকে ওয়ার্ড থেকে আরএফ এ আমরা কনভার্ট করে নিতে পারি। এবার চলে আসছি যে লিনিয়ার স্কেল যেটাকে বলি, বা বার স্কেল বা গ্রাফিক্যাল স্কেল বলছি, অনেক নামে এটাকে ডাকা যায়। তো এটা অ্যাকচুয়ালি ম্যাপের মধ্যে আঁকা থাকে, এবং আঁকা থাকার সুবিধে হচ্ছে কি, যে আমি যদি কোনো ভাষা না বুঝি,
ধরা যাক যে ভারতের একটা ম্যাপ রাশিয়াতে দেখা হচ্ছে। এখন রাশিয়ানরা ভারতীয় ভাষাও জানে না, ভারত বা ইংরেজি ভাষাও জানে না, ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু মাপটা বোঝে। একটা যখন এই ধরনের একটা স্কেল এঁকে দেওয়া আছে, আমি যদি এর কোনো ভাষা নাও বুঝি, কিন্তু আমার কাছে একটা যদি কাঁটা কম্পাস বা ডিভাইডার থাকে, তাই দিয়ে আমি এই দূরত্বগুলোকে যদি মেপে ফেললে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে ইউনিট ডিস্টেন্সটা কত। এবার সেইখান থেকে আমি নিজের যে নোন ইউনিট যেটা, সেইখানের সঙ্গে তুলনা করে আমি কিন্তু ম্যাপটা সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারবো। সেই কারণে এটা আরো বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। দ্বিতীয় কথা, একটা ম্যাপকে যখন ছোট বা বড় করা হয়, তখন যদি তাতে এই ধরনের রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা স্টেটমেন্ট দেয়া থাকে, তাহলে কিন্তু ম্যাপের ছোট বড় হওয়ার সঙ্গে সেই স্কেলগুলো ছোট বড় হয় না। কিন্তু যদি সেটা এরকম ভাবে একটা এঁকে দেওয়া থাকে, এরকম একটা বার স্কেল বা গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেল এঁকে দেওয়া থাকে, তাহলে মানচিত্রটা ছোট বা বড় করলে সেটা স্বতঃসিদ্ধভাবেই নতুন মানচিত্র যেটা তৈরি হলো তার স্কেলটাও ছোট বা বড় হয়ে যায়। এটা একটা বড় সুবিধে এই স্কেলটা ব্যবহার করা। তো এই ধরনের স্কেল, তো কত ধরনের গ্রাফিক্যাল স্কেল হয় আগেই বলে দিয়েছি। সেটা একটা হচ্ছে লিনিয়ার বা সিম্পল লিনিয়ার, একটা হচ্ছে লিনিয়ার ডায়াগোনাল বা ডায়াগোনাল বলা হয়, এবং লিনিয়ার ভার্নিয়ার বা ভার্নিয়ার। এ প্রত্যেকটাই আলাদা আলাদা পারপাস সার্ভ করে এবং সেই জন্য আলাদা আলাদা ভাবে ব্যবহার হবে। তা আগে যেমন বলেছি, আজকে আমরা ডায়াগোনাল বা ভার্নিয়ার সম্পর্কে আলোচনা করব না, আমরা লিনিয়ার সম্পর্কে আলোচনা করব। এখন এই লিনিয়ার স্কেলকেও দু ধরনের রূপে আমরা দেখতে পাই। একটা হচ্ছে একেবারে প্লেন লিনিয়ার স্কেল, যেখানে একটাই মাত্র এই ধরনের বিভাজন দেখিয়ে দেওয়া থাকে। আরেকটিকে আমরা বলি কম্পারেটিভ লিনিয়ার স্কেল। কম্পারেটিভ স্কেলটাও আজকে আমরা শিখছি না। কম্পারেটিভ স্কেলে যেটা করা হয়, দুটি আলাদা আলাদা ইউনিট বা একক সম্পন্ন কিন্তু একই দূরত্ব দেখাচ্ছে এমন দুটি সিম্পল লিনিয়ার স্কেলকে পিঠোপিঠি আমরা বসিয়ে দিই বা জুড়ে দিই, যাতে একটা তুলনাবাচক দৃষ্টিভঙ্গি আমরা দেখাতে পারি। অর্থাৎ যেমন কিলোমিটার এবং মাইল, যেখানে পাশাপাশি যদি ওপর নিচ করে আমরা কিলোমিটার এবং মাইলের এই ধরনের লিনিয়ার স্কেল এঁকে দিতে পারি, তাহলে সেখান থেকে খুব সহজেই ওই মানচিত্রে একটা নির্দিষ্ট দূরত্ব মাইলে কতটা আর কিলোমিটারে কতটা, সে রেশিওটা আমরা বের করে ফেলতে পারবো। তো সেই কারণেই এটা করা হয়। তো আজকে আমরা সেটাতে যাচ্ছি না, আজকে আমাদের ফোকাসটা থরলি অন সিম্পল অর প্লেন লিনিয়ার স্কেল। এখন একটা প্লেন লিনিয়ার স্কেলের দুটি ডিভিশন থাকে বা বিভাজন থাকে। একটি হচ্ছে বড় আকারের, যেটি প্রথমে করা হয়, অর্থাৎ একটি রেখাকে প্রাথমিক যে বিভাজনগুলো করা হয় সেগুলিকে বলে প্রাইমারি ডিভিশন বা প্রাথমিক বিভাগ, এবং একেবারে বাম দিকের যে বিভাগটি সেটিকে বেছে নেওয়া হয়, সেটিকে আরো কতগুলি উপবিভাগে বিভক্ত করা হয়, যাকে আমরা বলি সেকেন্ডারি ডিভিশনস বা পরবর্তী বিভাজন। তো এই প্রাথমিক বিভাগ আগে আমরা আঁকি, তারপরে আমরা সেকেন্ডারি ডিভিশন বা পরবর্তী বিভাগগুলোকে আঁকি। এটা তো কথার থেকেই বোঝা যাচ্ছে। তো এটা কিভাবে আমরা আঁকবো সেটাই এখন শিখে নিই। এটা আমরা সরাসরি কতগুলো জ্যামিতিক পদ্ধতিতেও আঁকতে পারি, আবার আমরা কতগুলি ম্যাথমেটিক্যাল প্রসিডিওর মেনটেন করে এই এক একটি প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশনের মাপ তৈরি করে নিয়ে তারপর সেখান থেকে আমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশনে যেতে পারি। আমরা এই দ্বিতীয় পথটাই নিচ্ছি, এবং যেহেতু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি সিলেবাসে এইটাই থাকে, যেখানে আমরা বাই কনভেনশন যে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে প্রাইমারি আর সেকেন্ডারি ডিভিশনের লেন্থটা বের করে নিই, তারপর আমরা গ্রাফিক্যাল কনস্ট্রাকশনে যাই, সেটাই আমরা আজকে ফলো করছি। তো সেজন্য প্রথমে আমাদের একটা প্রবলেম দরকার। এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে প্রবলেম নিয়েছি, যেখানে বলা হয়েছে ড্র এ লিনিয়ার স্কেল টু শো 2 কিলোমিটার ইন প্রাইমারি ডিভিশন অ্যান্ড 500 মিটার ইন সেকেন্ডারি ডিভিশন। 2 কিলোমিটার দেখাতে হবে প্রাথমিক বিভাজন এবং এক একটি পরবর্তী বিভাজনের মান হবে 500 মিটার। তাহলে একটি কিলোমিটারে আছে, একটি মিটারে আছে, কোনো অসুবিধা নেই। সেখানে আরএফ বলে দেওয়া হয়েছে, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন হচ্ছে 1:50,000।
এইবারে আমরা যেটা করব, একটা কনভেনশন মেনে আমরা এর ম্যাথামেটিক্সটাকে নিয়ে আসবো। এই যে তিনটে স্টেপে আমরা অঙ্কটা করছি, ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তোমরাও যখনই তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে এই ধরনের, সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক বা ফাইনাল শিটের ড্রয়িং এর ক্ষেত্রে হোক, প্র্যাকটিসের ক্ষেত্রে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তোমরা এই তিনটে স্টেপ অবশ্যই রাখবে, মেনটেন করবে, কারণ এগুলির উপর স্টেপ বাই স্টেপ সাধারণত মার্কিং থাকে। তো প্রথমে আমরা লিখব ফ্রম আরএফ বা আরএফ থেকে পাই। এই আরএফ থেকে কি পাই আমরা দেখতে পাচ্ছি যে আরএফটাকে যদি স্টেটমেন্টে পরিণত করি, যেমন আমরা একটু আগে শিখলাম, তাহলে এই 1:50,000টা স্টেটমেন্টে পরিণত হবে 1 সেন্টিমিটার অন ম্যাপ রিপ্রেজেন্টস 50,000 সেন্টিমিটার ডিস্টেন্স অন গ্রাউন্ড। ওকে, ম্যাপে 1 সেন্টিমিটার, গ্রাউন্ডে বা ভূপৃষ্ঠের উপরে 50,000 সেন্টিমিটার ডিস্টেন্স দেখায়। এখন এই 50,000 সেন্টিমিটারকে আমি যদি কিলোমিটারে পরিণত করি, তাহলে কি করব না 50,000কে ভাগ করছি আমি 10 লক্ষ দিয়ে। তো এই যে লক্ষ দিয়ে ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0.5 কিলোমিটার। 0.5 কিলোমিটার, এখানে 1 2 3 4 5, 5টা শূন্য, এখানে 1 2 3 4, 4টে শূন্য, তাহলে একটি শূন্যর তফাতে একটা সামনে এসে গেল, 0.5 হয়ে গেল। আমরা জানি এটা খুব সোজা একটা হিসেব, দশমিক দিয়ে শূন্য দিয়ে যখন আমরা এই 10-এর গুণিতকে ভাগ করি তখন শূন্যগুলো জাস্ট বাঁদিকে দশমিক সরে যায়, আর যখন গুণ করি তখন দশমিকটা ডান দিকে সরে যায়। তো এই নিয়মটা মেনটেন করতে পারলে আমরা কোনোদিন এটা ভুল করবো না। তাহলে বেরিয়ে গেল যে 1 সেন্টিমিটার আরএফ থেকে বেরিয়ে গেল 1 সেন্টিমিটার ম্যাপে, মানে ভূপৃষ্ঠের উপরে 1/2 কিলোমিটার। এখন আমাদের কি বলেছে, একটা প্রাইমারি ডিভিশন কত, 2 কিলোমিটার বের করতে হবে। তাহলে সেই লক্ষ্য নিয়ে আমরা লিখলাম অন প্রাইমারি ডিভিশন 0.5 কিলোমিটার অন গ্রাউন্ড ইজ রিপ্রেজেন্টেড বাই 1 সেন্টিমিটার অন ম্যাপ। এটা এই স্টেটমেন্ট থেকেই পাচ্ছি আরএফ থেকে। অথবা এই 0.5 কে যদি 1 কিলোমিটারে পরিণত করতে চাই, তাহলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি সেটা 2 দিয়ে গুণ করে লিখেছি 1 কিলোমিটার ইজ রিপ্রেজেন্টেড বাই 2 সেন্টিমিটার। কেন না, আমি যদি বাম দিককে 2 দিয়ে গুণ করি, ডান দিককেও 2 দিয়ে গুণ করতে হবে ইকুয়ালি। সেই কারণেই এটা যেমন ডাবল করেছি, 0.5 এর ডাবল 1, তেমনি 1 এর ডাবল হচ্ছে 2, তাহলে 1 কিলোমিটার ইজ রিপ্রেজেন্টেড বাই 2 সেন্টিমিটার। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না, আমার তো দরকার এক একটি প্রাইমারি ডিভিশনের জন্য 2 কিলোমিটার। তাহলে আমি জানতে পেরেছি যে 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার দেখা যায়, তাহলে অবভিয়াসলি 1 কিলোমিটারের জায়গায় যদি 2 কিলোমিটার চাই, আমার 2 সেন্টিমিটারের জায়গায় 4 সেন্টিমিটার নিতে হবে। ঠিক সেটাই লেখা হয়েছে যে অর 2 কিলোমিটার ইজ রিপ্রেজেন্টেড বাই 4 সেন্টিমিটার। অতএব the length of one primary division is 4 সেন্টিমিটার। আমার এখান থেকে বেরিয়ে গেল এক একটি প্রাথমিক বিভাগের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার করে। ঠিক একই সূত্র ধরে অন সেকেন্ডারি ডিভিশন, দ্বিতীয় বা পরবর্তী বিভাজনের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হয়েছে আমার কাজটা সহজ হয়ে গেছে, কারণ এক্ষেত্রে আরএফ থেকে পেয়ে গেছি যে 0.5 কিলোমিটার অন গ্রাউন্ড ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার অন ম্যাপ, আর 0.5 কিলোমিটার মানেই তো 500 মিটার। তাহলে আমি সরাসরি লিখে দিতে পারি 0.5 কিলোমিটার or 500 মিটার is represented by 1 centimeter. Thus, the length of one secondary division is 1 centimeter. এক্ষেত্রে আরেকটু এগিয়ে গিয়ে লিখতে হচ্ছে টোটাল নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন উইল বি 4। কেন না, আমার একটি প্রাইমারি ডিভিশন কোথা থেকে ভাগ হয় আমি বলেছিলাম, সেকেন্ডারি ডিভিশনে একদম লেফট মোস্ট যেটা। তো একটি প্রাইমারি ডিভিশনের মোট লেন্থটাকেই তো আমরা সেকেন্ডারি ডিভিশনে ভাগ করছি সর্বক্ষেত্রেই। তাহলে আমার কোনোভাবেই সেকেন্ডারি ডিভিশনগুলোর মোট লেন্থ একটি প্রাইমারি ডিভিশনের থেকে বেশি হতে পারে না। এই জায়গাটা আমার মাথায় রাখতে হবে। যেমন এক্ষেত্রে এই যে প্রাইমারি ডিভিশনটা, এটা 4টে ভাগে ভাগ হয়েছে, 4 পর্যন্তই এখানে দেখানো আছে, কিন্তু এরকম কখনোই হবে না যে এটা 4 ছাড়িয়ে 8 হয়ে গেল। এটা হবে না, সিম্পলি হবে না, কারণ মোট দূরত্বটা তো একদম স্থির হয়ে গেছে প্রাইমারি ডিভিশনের দূরত্ব দিয়ে। সেটা যখন ভাগ হয়েছে তখন ইকুয়ালি ভাগ করতে হয়েছে আমাকে, করে মোট সংখ্যাটা কিন্তু প্রাইমারি একটা ডিভিশনের যত দূরত্ব সেটাকেই দেখাবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা যদি না পাই তাহলে বুঝতে হবে আমার অঙ্কটা করতে কোথাও একটা ভুল হয়েছে। তাহলে এখানে বেরিয়ে গেল যে অঙ্কটা যে আবার ঠিক হয়েছে সেটা আমি কি করে বুঝবো না, এই এক একটা 500 মিটার আর এক একটা প্রাইমারি ডিভিশনের মাপ হচ্ছে 4 সেন্টিমিটার। হ্যাঁ, 4 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটারে হচ্ছে 500 মিটার।
তাহলে এটা আমি যদি ভাগি তাহলে 4 সেন্টিমিটারে কত হচ্ছে, তার মানে হচ্ছে 2 কিলোমিটার পরিষ্কার বেরিয়ে আসছে। তাহলে আবার 2 কিলোমিটার মাপটা প্রাইমারির এক একটা সেটা আমার মিলে গেছে, তাহলে অঙ্ক আমার ঠিক হয়েছে। এইভাবে আমরা জিনিসটাকে কিন্তু মিলিয়ে নেবো এবং এইভাবে করতে পারলে কোনো সময় আমার অঙ্কটা ভুল হবে না, আমার ক্যালকুলেশনে একটা মার্কসও কাটা যাবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এর গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, আঁকা আঁকির বিষয়, আমরা সেই অংশটাতে চলে যাচ্ছি। এবারে আমরা শুরু করছি লিনিয়ার বা সিম্পল লিনিয়ার স্কেলের বা প্লেন লিনিয়ার স্কেলের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। আমরা অলরেডি প্রথম অংশে দেখে নিয়েছি যে ক্যালকুলেশন করে পেয়েছি যে এক একটি প্রাইমারি ডিভিশন 4 সেন্টিমিটার করে এবং এক একটি সেকেন্ডারি ডিভিশন 1 সেন্টিমিটার করে দৈর্ঘ্যের হবে। আমাদেরকে এই পরিমাপটা মাথায় রেখে আঁকার কাজটা শুরু করতে হবে। তো যেমনটা আমি এখানে নিয়েছি একটি প্লেন পেপার, আমাদেরকে প্রথমেই তার মাঝামাঝি করে একটি অনুভূমিক রেখা এঁকে নিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে সবসময় আমরা একটা অত্যন্ত শার্প পেন্সিল ব্যবহার করব। এই ধরনের যে কোনো ড্রয়িং পেন্সিল আমরা ইউজ করতে পারি, এইচবি পেন্সিল কিন্তু চলবে না। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পেন্সিল যেগুলো শার্প লেড, টু বি লেড পাওয়া যায়, সেই পেন্সিলগুলো আমরা এই ড্রয়িংয়ের কাজে ব্যবহার করতে পারি। এনিওয়ে, আমার একটা শার্প পেন্সিল দরকার, যেটা দিয়ে আমি আমার যে পাতাটা তার মোটামুটি মাঝখান করে একটা আমি আরবিট্রারি একটা দাগ টেনে নিলাম। আমি বিশেষ কোনো মাপ এখানে রাখলাম না, দাগটা টেনে নিলাম। নেয়ার পরে আমরা যেটা করব যে ঠিক করে নেব মনে মনে যে আমার প্রাইমারি ডিভিশনগুলো কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। যেমন এক একটি যদি 4 সেন্টিমিটার হয় তাহলে 3টি প্রাইমারি ডিভিশন দেখালে আমার হবে 12 সেন্টিমিটার। যদি 4টি প্রাইমারি ডিভিশন দেখাতে চাই তাহলে হবে 16 সেন্টিমিটার। এইভাবে একটা আমাদেরকে মনে মনে ক্যালকুলেট করে নিতে হবে এবং সেই পুরোটাই নির্ভর করবে যে আমার পাতাটা কতটা বিস্তৃত তার উপরে। যদি এরকম A4 সাইজের একটা পাতা হয় তাহলে 4টি ডিভিশন অর্থাৎ 16 সেন্টিমিটারই যথেষ্ট। কিন্তু যদি একটা বড় প্র্যাকটিক্যাল শিট হয় সেক্ষেত্রে এটি ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো 20 সেন্টিমিটার বা 24 সেন্টিমিটারের কথা ভাবতে পারি। তো আমরা আপাতত 16 সেন্টিমিটার ভাবনা নিয়েই কাজটা করছি। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করছি যে এই যে আরবিট্রারি লাইনটা টেনেছিলাম তার একেবারে বাম দিকের প্রান্ত থেকে আমি একটা মোটামুটিভাবে একটা 45 ডিগ্রি কোণে আমি 16 সেন্টিমিটার একটি রেখা টেনে নিচ্ছি। এই রেখাটি আমাদেরকে এই গ্রাফিক্যাল স্কেলটিকে ভাগ করতে সাহায্য করবে এবং এই রেখাটিকে আমি ওই প্রাইমারি ডিভিশনের এক একটির যে মাপ অর্থাৎ কিনা 4 সেন্টিমিটার, সেই 4 সেন্টিমিটার করে আমি গ্র্যাজুয়েট করে নিচ্ছি বা ভাগ করে নিচ্ছি। স্বভাবতই যেহেতু মোট 16 সেন্টিমিটার মাপ রয়েছে তাহলে 4খানি বিভাজন এখানে তৈরি হবে। আবার ঠিক একইভাবে এই পরিমাপের সঙ্গে আমি সমান্তরাল করে, আমার সঙ্গে যদি একটা সেট স্কোয়ার থাকে খুব ভালো হয়, সমান্তরাল করে আমি এই প্রান্তে আবার একইভাবে 16 সেন্টিমিটার মাপ নিতে পারি। নিয়ে সেই 16 সেন্টিমিটার রেখাকে একইভাবে 4টে ভাগে ভাগ করতে পারি এবং এই কনজুগেট যে পয়েন্টগুলো সেগুলোকে যোগ করে দিতে পারি। অন্যথায় আমরা যেটা করতে পারি, আমরা এই বেস লাইনটার উপরেই আবার ঠিক 16 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিতে পারি এবং সেই 16 সেন্টিমিটারকে প্রাথমিক যে বিভাজন তার মাপে অর্থাৎ 4 সেন্টিমিটার করে সমান 4টে ভাগে ভাগ করে নিতে পারি। এই দুটোই কাজ করতে পারি। অর্থাৎ একটা হচ্ছে আমি এই 45 ডিগ্রি কোণে উপরে যেটা তুললাম তাকে সমান্তরালভাবে নামিয়ে আনতে পারি এই প্রান্তে, এখানে এনে আমি টেনে দিতে পারি। আমি সেট স্কোয়ার ছাড়াই করলাম, কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা হতেই পারে যে লাইনটা বেঁকে গেছে, সমান্তরাল নেই। যদি সমান্তরাল লাইন না আঁকতে পারি তাহলে কিন্তু আমার মাপটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো প্রাথমিকভাবে অন্তত সেট স্কোয়ার বসিয়ে এটা প্র্যাকটিস করা, পরবর্তী সময়ে হাতের মাপ তৈরি হয়ে গেলে, আন্দাজ তৈরি হয়ে গেলে তখন এভাবে স্কেলে করা যাবে। এনিওয়ে, আমরা দুটো পদ্ধতিই দেখে নিচ্ছি, আমি যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করলেই কাজটা আমার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব না,
বিষয়টা হচ্ছে যে আমি করসপন্ডিং পয়েন্টগুলোকে আমি জয়েন করে দেবো একটা সরল রেখা দিয়ে। আমি নিচের দিকের অংশটাকে এই মুহূর্তে ইগনোর করে যাচ্ছি, গিয়ে আমি জাস্ট এই করসপন্ডিং পয়েন্টগুলোকে যোগ করে দিচ্ছি। একটা আমার বেস লাইনের ওপরে আছে, একটা আছে আমার এই যে আমি অনুভূমিক রেখাটা তুলেছি বা তির্যক রেখাটা তুলেছি তার উপরে। তাহলে এইভাবে ওপরের অংশটা জুড়লাম, আমি নিচের অংশটা জুড়ছি না, এটাকে আমি ইগনোর করে যাচ্ছি। তো এটা জোড়ার পরে আমার প্রাইমারি ডিভিশনটার কিন্তু কাজ হয়ে গেছে। এবার যেটা করতে হবে, আমায় এই স্কেলটার একটা সমান্তরাল করে আরও দুটি রেখা টেনে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে এগুলি যেন ছোট বড় না হয়। যথাসম্ভব আমি এটাকে আমার চোখের আন্দাজেই সমান্তরাল রাখার চেষ্টা করব, তা না হলে আমার স্কেলটা দেখতে খারাপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে পরপর তিনটি রেখা আমি পেয়ে গেছি। এবার যেটা আমি করছি সেটা হচ্ছে যে একেবারে লম্বভাবে আমি দেখে এই যে ইন্টারসেকশন পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে একটা ছেদ রেখা আমি নামিয়ে নিচ্ছি আমার স্কেলটার উপরে। খেয়াল রাখতে হবে এখানে যেন লম্বন ভুল না হয়। আমরা জানি যে তির্যকভাবে যদি কোনো স্কেলকে আমরা দেখি একটা পয়েন্টকে, তাহলে সেটার প্রকৃত অবস্থান থেকে সেটা বিচ্যুত হয়ে যায়। তাই যখন আমরা এই দাগটা টানবো তখন আমাদের চোখ একেবারে লম্বভাবে এই বিন্দুটার উপরে থাকবে, তাতে আমাদের লম্বন ভুলটা যথাসম্ভব কম হবে। তাহলে এইভাবে আমি আমার কিন্তু প্রাথমিক বিভাজনগুলো পেয়ে গেছি। এগুলি হলো এক একটি আমার প্রাইমারি স্কেল। তো এরপরে আমরা কি করব, পরের ধাপ হচ্ছে আমার একেবারে বাম দিকের যে অংশটি, সেই বাম দিকের অংশটিকে আমি আরও কতগুলি সেকেন্ডারি ডিভিশনে বিভাজন করব। এক্ষেত্রে আমি জানি যে এক একটি প্রাইমারি ডিভিশনকে আমার 4টি করে সেকেন্ডারি ডিভিশনে ভাগ করতে হবে। কি করে বুঝলাম না, আমার প্রাইমারি ডিভিশনে 4 কিলোমিটার দেখাতে বলা হয়েছে আর সেকেন্ডারি ডিভিশনে বলা হয়েছে 500 মিটার। তাহলে 500 মিটারের যদি একটি প্রাইমারি ডিভিশনে আমার বলা হয়েছে 2 কিলোমিটার আর একটি সেকেন্ডারি ডিভিশনে বলা হয়েছে 500 মিটার। সেক্ষেত্রে 500 মিটারের 4 গুণ হচ্ছে 2 কিলোমিটার। সেই হিসেবে আমরা এক একটি প্রাইমারি ডিভিশন, এক একটি বলবো না, একেবারে বাম দিকের যে প্রাইমারি ডিভিশন সেটিকে আমি মোট 4টি ভাগে বিভাজন করলে আমার একটি সেকেন্ডারি ডিভিশন পেয়ে যাব। এটা করার জন্য আমরা যেটা করছি যে ঠিক এই যে 3টি রেখা আমি টেনেছি সমান্তরাল রেখা, তার ঠিক মধ্যরেখা থেকে আমি মোট 4 সেন্টিমিটার একটি লম্ব রেখা টেনে নিচ্ছি এবং তাকে আমি প্রতিটিকে 1 সেন্টিমিটার করে ভাগ করে নিচ্ছি। 4টি বিভাজন হলো। ঠিক একইভাবে মধ্যরেখা থেকে এই প্রাথমিক বিভাজন যেখান থেকে শুরু হচ্ছে প্রাইমারি ডিভিশন, সেইখান থেকে আবার আমি নিচের দিকেও সমান্তরাল করে নেমেছি। খেয়াল রাখতে হবে এই দুটি যেন, একটি ঊর্ধ্বমুখে একটি নিম্নমুখে, এই দুটি যেন সমান্তরাল হয় পরস্পর। আমি এই রেখাগুলিকে এক্ষেত্রে একেবারে উল্লম্ব করে তুলেছি, কিন্তু আমি উল্লম্ব করে না তুলে আমি এটাকেও তির্যকভাবে তুলতেই পারতাম এইভাবে, কিন্তু আমার মনে রাখতে হবে যে দুটি রেখাই পরস্পরের সমান্তরাল হবে। একে যদি আমি তির্যকভাবেও করতাম তাহলে সমান্তরাল করতাম। উদ্দেশ্যটা হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে যে এই ঊর্ধ্বমুখী রেখার উচ্চতম বিন্দু এবং নিম্নমুখী রেখার যেটা একেবারে নিম্নতম বিন্দু বা বেস, তার মধ্যে একটি সরল রেখা দিয়ে যোগ করে দেওয়া। আমরা করে দিচ্ছি। ঠিক একইভাবে পরবর্তী যে পয়েন্টগুলোকে, যেগুলোকে আমরা বলে থাকি করসপন্ডিং পয়েন্টস, সেই করসপন্ডিং পয়েন্টসগুলোকে একেবারে নিখুঁতভাবে আমি যোগ করব। খেয়াল রাখতে হবে এক্ষেত্রেও যেন লম্বন ভুল না হয়, স্কেল সরে যাওয়া, সামান্য একটু বিচ্যুত হওয়া, এগুলো কিন্তু এক্ষেত্রে ভুল বলে ধরা হবে এবং
সেক্ষেত্রে মার্কস ডিডাকশনের একটা সম্ভাবনা পরীক্ষার সময় রয়েছে। আমাকে কিন্তু কাজটা খুব ধীরে সুস্থে নিখুঁতভাবে করতে হবে। ঠিক একইভাবে আমি এই ঊর্ধ্বমুখী যে লেখাটি তার যে বেস অর্থাৎ এই তিনটি যে সমান্তরাল রেখা স্কেলের জন্য করেছি তাদের মধ্যবিন্দু তার সঙ্গে এর শীর্ষবিন্দুর আমি যোগ করে দিচ্ছি। এইখানে ছাত্রছাত্রীদের একটা ভুল প্রায়শই আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মাঝখানের রেখাটির থেকে তারা মাপ শুরু করলেও জোড়ার সময় তারা নিচের বা উপরের কোনো একটি রেখার সঙ্গে জুড়ে দেয়, ফলে ডিস্টেন্সগুলো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ভুল হয়ে যায়। সেটা যেন না হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এর পরের কাজ হচ্ছে ঠিক মধ্যখানের যে রেখাটি আছে তার উপরের যে ইন্টারসেকশন পয়েন্টগুলো তৈরি হলো সেগুলোকে মার্কিং করে নেওয়া, এবং মার্কিং করে নেওয়ার পরে লম্বভাবে সেগুলিকে এই স্কেলের উপরে তুলে আসা। এই যে আমি তুলে নিচ্ছি। তাহলে এই মুহূর্তে আমার কিন্তু স্কেল বিভাজনের কাজটি হয়ে গেছে, যেখানে এক একটি প্রাথমিক বিভাগ, আবার একদম বাঁদিকের অংশটিকে আমরা সেকেন্ডারি ডিভিশন বা গৌণ বিভাগে পরিণত করে নিয়েছি। এরপরের কাজটা হচ্ছে, কিন্তু এখানে কাজ আমার শেষ হয়নি, কাজটা হচ্ছে আমার প্রপার লেবেলিং করা। প্রপার লেবেলিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। তা প্রপার লেবেলিং করার আগে আমি স্কেলটাকে একটু ডিজাইন করে নিই। আমরা সাধারণত কনভেনশনালি এই ধরনের অল্টারনেটিভ ডিজাইন বা চেকার ডিজাইন করে থাকি, অর্থাৎ ওপর নিচ ওপর নিচ এইভাবে আমরা ডিজাইনটা করে থাকি, এবং সেটা কন্টিনিউ হয়ে যাবে এই প্রাইমারি ডিভিশনের ক্ষেত্রেও। আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে আমরা চেকার ডিজাইনটা তৈরি করে নিলাম। নেক্সট কামস দ্য লেবেলিং। প্রপার লেবেলিং ছাড়া একটি স্কেল সম্পূর্ণ হয় না। আমরা সবসময় মনে রাখবো যে আমরা প্রথম যে প্রাইমারি ডিভিশনটা সেটাকে 0 দেব, তারপরে কত দেব, তারপরে আমরা জানি এক একটি প্রাইমারি ডিভিশন 2 কিলোমিটার করে দেখাচ্ছে, তাহলে 2 এর পরে 4, 4 পরে 6, অতি অবশ্যই তার পাশে আমরা ইউনিটটা লিখে দেবো। ইউনিট ছাড়া কিন্তু কোনো স্কেল সম্পূর্ণ হয় না। একইভাবে সেকেন্ডারি ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি এক একটি ভাগ হচ্ছে 500 মিটার করে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম বিভাগটিকে লিখব 500, তারপরেরটিকে লিখব 1000, তারপরেরটিকে লিখব 1500, তারপরেরটিকে লিখব 2000। এই 2000টিকে আমরা মিটারেও লিখতে পারি বা সরাসরি এখানে 2 কিলোমিটারও লিখে দিতে পারি, এটাও আমরা লিখতে পারি, অথবা আমরা এটাকে 2000 দিয়ে মিটার বলেও লিখতে পারি। এই স্বাধীনতাটা কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া আছে, যে কোনো একটি লিখলেই আমরা ঠিক বলে ধরবো। অর্থাৎ এই 500, 1000, 1500 পরে 2000 লিখে এখানে মিটার লিখলে সেটাও যেমন ঠিক, তেমনি আবার 500, 1000, 1500 পরে 2 কিলোমিটার লিখলেও সেটা ভুল ধরা হবে না। তো আমি যে কোনোটা করতে পারো, স্টুডেন্টদের উপর আমরা এই স্বাধীনতাটা দিয়ে রেখেছি। তাহলে আমার লেবেলিং হয়ে গেল। কি বাকি রইল? বাকি রইল আমার এখানে একটা স্টেটমেন্ট অফ স্কেল, বা এক্ষেত্রে যেহেতু আরএফ দেওয়া রয়েছে আরএফ আমাকে লিখে দিতে হবে। আমি সেটা লিখে দিচ্ছি। RF is equal to 1:50,000। তাহলে আমার RF লেখা হয়ে গেল। আর কি বাকি রইল? বাকি রইল ওই লেবেলিংয়ের একটা অংশ, যেটা হচ্ছে কোনটা প্রাথমিক আর কোনটা গৌণ বিভাগ, সেটা আমাকে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আমি দেখিয়ে দিতে পারছি যে এই 0 থেকে 6 পর্যন্ত এই অংশটি হচ্ছে আমার প্রাথমিক বিভাগ, আর বাকি অংশটি হচ্ছে আমার গৌণ বিভাগ। তাহলে সেটাকে আমায় সুন্দর করে একটা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। তীর চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম প্রাইমারি ডিভিশনস। অনেকগুলি ডিভিশন আছে, তাই ডিভিশন, শুধু ডিভিশন লেখা যায় না। আর
এগুলি হলো সেকেন্ডারি ডিভিশন। সেটাকে আমি উপর দিকে হোক নিচের দিকে হোক যে কোনো দিকে একটি তীর চিহ্নের সাহায্যে বুঝিয়ে দিতে পারি। আমি এক্ষেত্রে প্রেফার করছি উপর দিয়ে করা। এটা যে যার নিজের পছন্দ মতো করে নিতেই পারেন, কোনো অসুবিধে নেই। মনে রাখতে হবে যে এই কনস্ট্রাকশনটা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে তত কিন্তু ক্রেডিট মার্কস তত বেশি। এগুলিকে আমি লিখে দিচ্ছি। সেকেন্ডারি ডিভিশনস। এরপরে আমার যেটা বাকি রইল সেটা হচ্ছে একটা হেডিং। প্রপার হেডিং ছাড়া কোনো প্র্যাকটিক্যাল সম্পূর্ণ হয় না। এখন অনেকেই অনেক সময় দেখা যায় যে হেডিং লিখতে বলা হয়েছে লেখেন নিচে, নিচে লিখলে সেটা বটম লাইন হয়ে যায়। হেডিং সবসময় উপরেই থাকবে। আর এক্ষেত্রে হেডিং কি হবে? এক্ষেত্রে হেডিং হবে, আমরা সবসময় বলি কি যে আগে একটা হালকা লাইন টেনে নিয়ে তারপরে হাতে লিখতে হেডিংটা। মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যাল শিট যখন আমরা ফাইনাল শিট দেখব, সেই ফাইনাল শিটের সময় কিন্তু আমরা হয় নিজের হাতে লেখা অথবা সেটা ওই স্টেনসিলের সাহায্যে লেখা, সেটাই আমরা চাই। আমরা কিন্তু অন্য কোনো কম্পিউটারাইজড বা অন্য কিছু কেটে লাগিয়ে দেওয়া সেটা চলবে না। তাহলে আমরা এক্ষেত্রে লিখব যে কনস্ট্রাকশন of a linear scale, construction of a linear scale, এটা হবে আমার প্রত্যেকটি এই ধরনের স্কেলের হেডিং। তার নিচে আমি একটু সুন্দর করে যদি মার্ক করে দিই রেখা টেনে, জিনিসটা দেখতে ভালো হবে। মনে রাখতে হবে যে আমাদের এই কাজ যতটা সায়েন্স ঠিক ততটাই আর্ট। সেই কারণেই এই আর্টিস্টিক আউটলুকটা আমাদের জিওগ্রাফারদের ক্ষেত্রে রাখতে হবে। বিশেষ করে প্র্যাকটিক্যালের কাজ করার সময় কিন্তু এই ধরনের আর্টিস্টিক আউটলুক আমরা পছন্দ করি। এবার একটা যদি আমি সুন্দর করে একটা একে ঘিরে একটা মার্জিন টেনে দিই, তাহলে বোধহয় জিনিসটা দেখতে বেশি সুন্দর হবে। সেটাই আমি এখন করছি। এটা তোমরাও করবে, অতি অবশ্যই করবে। এবং মনে রাখবে যে প্রত্যেকটা সময়, বাড়িতে প্র্যাকটিসের সময়, পরীক্ষার সময়, ফাইনাল শিট করার সময়, সব সময় একই প্রসিডিওর ফলো করবে, কোথাও কোনো গ্যাপ দেবে না। তাতে কি হবে? প্র্যাকটিসটা ভালো হবে এবং পরীক্ষার সময়ও দ্রুত গতিতে তোমরা এই কাজটা করতে পারবে। এখন আমি একটা সিঙ্গেল লাইন দিয়ে বর্ডার করলাম, এটা ডাবল লাইন দিয়ে বর্ডার করলে আরও সুন্দর লাগবে। একটা সরু একটা মোটা করে দিলে আরও সুন্দর ডেকোরেটেড হয়ে যাবে। এটা নিজের ইচ্ছা মতো করা যাবে। ফাইনাল শিটের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো এর সঙ্গে তোমরা রটরিং পেন ইউজ করো, রটরিং কালি বা ব্ল্যাক যেটা সিনথেটিক কালি, যেটা জলে নষ্ট হয়ে যাবে না, সেরকম ওয়াটারপ্রুফ কালি ইউজ করে, শার্প পেন ইউজ করে এই পেন্সিল ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে পুরো জিনিসটার উপর দিয়ে তোমরা এই ব্ল্যাক ইঙ্কটা চালিয়ে দাও। এবং এই যে ভরাটের কাজ বা এই সমস্ত লেখালেখির কাজ, এগুলো অবশ্যই ব্ল্যাক ইঙ্ক দিয়ে করো। যাদের ক্ষেত্রে সেই ব্ল্যাক ইঙ্ক দিয়ে করার সমস্যা আছে তারা পেন্সিলে ইউজ করতে পারো, নো হার্ম। কিন্তু কালিতে করলে সেটা অনেক বেশি সুন্দর দেখতে হয় এবং অনেক বেশি টেকসই হয়। তাহলে এই হলো আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অফ এ লিনিয়ার স্কেল। আমি আর একবার একটু পরপর বলে দিই স্টেপগুলো। প্রথমে আমি আমার কাগজটার মাঝ বরাবর একটা আরবিট্রারি লাইন টেনে নিয়েছি। তারপরে আমার এক একটি প্রাইমারি ডিভিশনের যে মাপ, সেই মাপ অনুযায়ী আমি আমার নির্দিষ্ট যত পর্যন্ত মাপ নেব সেই অনুযায়ী একটা অ্যাঙ্গুলার লাইন নিয়ে তাকে সাবডিভিশন করেছি এবং মেন লাইনটার উপরেও সেই সাবডিভিশনগুলোকে তুলে নিয়েছি। নেক্সট আমি কনজুগেট যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি একটা লাইন দিয়ে যোগ করে নিয়েছি এবং এই যে বেস লাইনটা ছিল তার সমান্তরাল করে আরও দুটো লাইন টেনে নিয়েছি। সেই লাইনের উপরে আমি এই যে পয়েন্টগুলো সেগুলোকে নামিয়ে নিয়েছি। ফলে আমার
প্রাইমারি ডিভিশন বা প্রাথমিক বিভাগগুলো তৈরি হয়ে গিয়েছিল। তারপরে আমি দেখে নিয়েছি যে মোট কতগুলি প্রাইমারি ডিভিশন সংখ্যা আছে, এক্ষেত্রে 4। তারপরে আমি দুটি বিন্দু থেকে, অর্থাৎ একেবারে বাম দিকের যে প্রাথমিক বিভাগটি আছে তার দুটি এন্ড পয়েন্ট থেকে একটি ওপর দিকে একটি নিচের দিকে লম্ব এঁকেছি এবং সেগুলোকে সমান 4টি ভাগে ভাগ করেছি। আবার সেই কনজুগেট যে পয়েন্টগুলো আছে সেগুলোকে যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার পরে যে তাদের ক্রস পয়েন্ট মিড লাইনটার উপরে এসেছিলো সেগুলোকে আমি এই পুরো স্কেলটার মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি এই ডিজাইনটাকে তৈরি করেছি এবং প্রপারলি লেবেলিং করেছি, RF লিখেছি, হেডিং দিয়েছি। আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এভাবেই আমরা একটা গ্রাফিক্যাল স্কেল, লিনিয়ার স্কেল এঁকে থাকি।